আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকের ব্লগটিতে থাকছে আমাদের কিছু ইফতার আয়োজন, যেটা আমাদের একদম শেষ দিকে করা একটা ভিডিও ছিল এবং এটাই আমাদের রোজার মধ্যে করা শেষ ভিডিও, যেটা আপনাদের সাথে আমরা আজকে শেয়ার করছি। তো এই ভিডিওটা এতদিন দেওয়া হয়নি, এটা অ্যাকচুয়ালি একটু এলোমেলো অবস্থায় ছিল, বিভিন্ন মোবাইলে করা ছিল। তো আমি ব্যস্ততার কারণে আর এটা তখন একসাথে করতে পারিনি, বিধায় একটু দেরি হয়ে গেল। এই ব্লগটা অ্যাকচুয়ালি ছিল আমার শাশুড়ি মা যখন রোজার শেষের দিকে গ্রামের বাড়ি চলে গিয়েছিল, ঠিক তার 2-1 দিন আগে করা। তো মা যেহেতু অসুস্থ, তাই আমাদের বাসায় ইফতারের জন্য আসতে পারেনি একদিনও। আর আব্বু যেহেতু অসুস্থ, তাই আব্বু তার সাথে গিয়ে একদিনও ইফতার করতে পারেনি। তাই আব্বুর ইচ্ছা ছিল যে একদিনের ইফতারে আর কি তাকে আপ্যায়ন করার চেষ্টা করবেন। তো যেহেতু তার আসতে পারছে না, তাই আব্বু বলল যে ইফতারগুলো তাহলে তাদের বাসায় পৌঁছায় দেওয়ার জন্য। তো আপনাদের সাথে আমি গত পর্বে শেয়ার করেছিলাম যে জোহার স্কুলের লাস্ট দিনে আমি সাথে করে ওর ছোট ভাইকে, মানে আমার ছোট ভাগ্নাকে নিয়ে আসছিলাম আমাদের বাসায়। তো ওইটার অ্যাকচুয়ালি আরেকটা কারণ ছিল যে আমি পরের দিন আর বাসা থেকে বের হতে পারছি না, যেহেতু তখন আমার কুরিয়ারের কাজের একদম শেষ পর্যায়ে অনেকটা চাপ বেড়ে গেছে। তাই ওকে আমি সাথে করে নিয়ে এসেছিলাম যে ইফতারগুলো তৈরি করে যাতে ওর সাথে আমি দিয়ে দিতে পারি। আর ওরও একটা দিন একটু বেড়ানো হয়ে গেল, যেহেতু তখন ওর স্কুল বন্ধ ছিল। তো সকাল থেকেই আমাদের কিন্তু রান্নার প্রিপারেশন চলছিল, যেটা আমি প্রথম দিকেই দেখিয়েছিলাম যে প্রথম আম্মু সকালবেলা সবার প্রথমে যেটা করেছে, মাংস কষিয়ে নিয়েছিল সেটা হালিমের জন্য, আর হালিমের ডালও ভিজিয়ে রেখেছিল। তারপর একে একে করে ইফতারের যে আইটেমগুলো সেগুলো সবই একে একে করা হয়েছে। তো আম্মু একদম সকাল থেকে শুরু করেছিল, যেহেতু আমার ননাসের বাসাটা আমাদের এখান থেকে বেশ কিছুটা দূরে, রিক্সায় যেতে প্রায় আধা ঘন্টা মতো সময় লেগে যায়। তাই আম্মু বলল যে একটু আগে আগে ভেজে না পাঠালে ওদের দেখা যাবে ইফতারের সময় হয়ে যাবে। তো আম্মু এদিকে ছোলাও সকালবেলা সিদ্ধ করে নিয়েছিল, সাথে আলু সিদ্ধ করা হয়ে গিয়েছিল। তো আব্বুকে ওগুলো আম্মু দিয়ে দিল যে তুমি এগুলো বসে বসে এই ইফতারের যে আলুর চপগুলো আর কি এগুলো করে দিও। তো আব্বু ফ্যানের নিচে বসে তার রুমেই এগুলো তৈরি করে দিচ্ছিল আর কি। তো আমরা যে যেভাবে পারছিলাম ট্রাই করছিলাম আর কি হেল্প করার জন্য। তবে আমি অবশ্য খুব বেশি একটা হেল্প করতে পারিনি, শেষের দিকটায় আমি সব কিছু গুছিয়ে দিয়েছি, কারণ আমি আমার পেজের কাজে ব্যস্ত ছিলাম। তো আম্মু হচ্ছে এখন ছোলাটা ভুনা করে নিচ্ছিল, যেহেতু ইফতার আইটেমগুলো খুব বেশি আগে করে রাখলে তেলে ভাজা জিনিস তো অতটা মচমচে থাকবে না। তাই আম্মুকে আমি বলেছিলাম যে যেই কাজগুলো একটু আগে আগে করে রাখলে কোনো সমস্যা নেই, সেইগুলোই আগে না হয় করে রাখো, আমি আমার কাজগুলো গুছিয়ে নিয়ে তখন আমি বিকালের দিকে মানে যখন ইফতারিগুলো ভাজা হবে তখন আমি হেল্প করে দেব। তো এই জন্য আম্মু সকালবেলা হালিমটা তৈরি করে ফেলেছে সম্পূর্ণই। তারপর দুপুরবেলা অন্যান্য সব কাজ সেরে তারপর ছোলাটাও করে নিচ্ছে। আর ইফতারে যেগুলো ভাজা হবে সেগুলো সব কিছুই তৈরি করে রেডি করে রাখা হবে আর কি, যে হাতের কাজগুলো যাতে একটু সহজ হয়। যখন ভাজা হবে তখন শুধুমাত্র বেসনে ভেজে নেওয়া হবে। তো আম্মু এখানে এখন বেগুনগুলো কেটে রেখে দিবে এবং বেসনও তো গোলানো হয়ে গেছে, ওদিকে আলুর চপও রেডি হয়ে গেছে। আর তার সাথে থাকে হচ্ছে ডালের যে বড়াটা, সেটাও আম্মু তৈরি করে ফেলবে। তো এখানে যে মাংসটা সকালে কষিয়ে রাখা হয়েছিল সেটা আম্মু হচ্ছে এখানে হালিমের ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিল, সেটার মধ্যে মাংসটা ফাইনালি দিয়ে এখন আরেকটু জাল করে নেবে। তো আম্মু যেটা বললো যে হালিমটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে যেহেতু ধীরে ধীরে একটু ফাস্ট ঘন হতে শুরু করে, তাই আম্মু বলল যে একটু পাতলা পাতলা রেখে দিই, তাহলে ওরা নেওয়ার পরে যদি একটু গরম করেও খেতে যায় তাহলে ওই একটা জাল পেলে এটার কনসিস্টেন্সিটা ঠিক হয়ে যাবে, তখন আর এতটা পাতলা থেকে যাবে না আর কি। তো এই জন্য একটু মিডিয়াম পাতলা রাখা হয়েছিল, একটু ঝোল ঝোল দেখা যাচ্ছে যদিও বা, তবে এটা যখন ঠান্ডা হয়েছিল তখন আরেকটু ঘন হয়ে এসেছে। আর আপুকে আমি বলে দিয়েছিলাম যেন খাওয়ার সময় আরেকটু বেশি করে গরম করে নেয়, তাহলে খেতেও ভালো লাগবে আর ঝোলটাও খাওয়ার উপযোগী একটা থিকনেসে চলে আসবে। তো আম্মু এখানে সব কিছু বেড়ে নিচ্ছিল, যেহেতু এগুলো একটু ঠান্ডা করে দেবো, না হলে যখন আটকে দেবো আর কি তখন যদি ভাপ সহ ভরা হয় অনেক সময় দেখা যায় গরমের ভাপে নষ্ট হওয়ার
হওয়ার ভয় থাকে। যদিও খুব বেশি সময়ের জন্য এটা বন্ধ থাকবে না, শুধুমাত্র আধা ঘন্টা জাস্ট রাস্তায় যেতে যেতে। তারপরও বললাম যে আগে যতটা কাজ গুছিয়ে রাখা যায় শেষ মুহূর্তে দেখা যাবে ততটাই সব কিছু ইজি হয়ে যাবে। তো এই জন্য বাটিতে বাটিতে করে সব কিছু আম্মু যেগুলো রেডি হয়ে গেছে তা বেড়ে নিচ্ছিল। আর এদিকে আম্মু এটার উপরে কিছু ধনেপাতা, কাঁচামরিচ এবং তার সাথে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিয়েছে। আর লেবুটা আমরা অবশ্যই এটার সাথে দিয়ে দিচ্ছি না, মানে কেটে দিচ্ছি না আর কি। আম্মু বলল যদি লেবুটা কেটে দেই তাহলে হয়তো বা অনেক সময় একটা তেতো ভাব চলে আসে। তা এই জন্য আম্মু লেবুগুলোকে আস্ত অবস্থায় 4টা লেবু দিয়ে দিয়েছিল, যে ওটা খাওয়ার সময় কেটে নিলে তখন ঘ্রাণটাও খেতে ভালো আসবে এবং রসটাও শুকিয়ে যাবে না। তো যাই হোক, মোটামুটি যেহেতু অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে, তো এখন আমি ইফতারগুলো ভাজতে শুরু করলাম। একটু আগে আগে করে দিচ্ছি যাতে রাস্তায় যেতে অনেক সময় দেখা যায় ইফতারের আগ মুহূর্তে এলাকার ভিতরেও অনেক সময় জ্যাম লেগে যায়। তাই আমি একটু আগে আগে গুছিয়ে আমার ভাগ্নেকে আবার রিকশায় তুলে দিতে হবে। আমি যেহেতু সাথে যেতে পারছি না, তাই ওকে আমি একটু সময় হাতে নিয়ে আর কি রেডি করে দেব। আমি রিকশাটা নিজেই ঠিক করে আমাদের এলাকার পরিচিত জনের কাছে দিয়েছি, যাতে করে কোনো সমস্যা না হয়। তো এখানে আম্মুকে বললাম যে বাকি যেগুলো ফল বা যেগুলো শুকনোভাবে মানে দেওয়া হবে আর কি, আলাদাভাবে রান্না করা ছাড়া কাঁচা অবস্থায়, সেগুলো কেটে নিতে। তো আম্মু এখানে শশাও কেটে নিচ্ছিল। তো শশাটাও প্রথমে আস্ত দিতে যাচ্ছিলো, পরে আমি বললাম যে শশাটা যেহেতু অন্য কোনো সমস্যা হবে না আর একটু পরে খেয়ে ফেলবে, তো কেটেই দিয়ে দাও। এমনও হতে পারে যে একদম শেষ সময়ে হয়তো বা উপস্থিত হলো, তখন হয়তো বা কেটে খাওয়ার আগে আজান পড়ে যেতে পারে। তো এই জন্য খেজুর, শসা এগুলো আম্মু বাটিতে রেডি করে ফেলছে। আর এদিকে আমার বেগুনি ভাজাটাও অলমোস্ট প্রায় রেডি। তো ওই দিনের ইফতারিগুলো আসলেই খুব ভালো হয়েছিল। আমরা অন্যান্য দিন যতগুলোই করেছি, আমার কাছে সেই দিনের ইফতারিটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছিল। আর যখন ভাজছিলাম তখন খুব সুন্দর মুচমুচে এবং ফুলকো ছিল। তবে জানি না বাসায় পৌঁছাতে পৌঁছাতে কী অবস্থা হয়ে গেছে, কারণ আমরা এগুলো হটপটে করে দিয়েছিলাম। তো হটপটে ঢাকনা দেওয়ার পরে এমনিতেই আসলে ফুলকো জিনিসটা বা মচমচে জিনিসটা অনেকটা ভাপে নরম হয়ে আসে। তো এই জন্য আমি একটু ঠান্ডা করে নেওয়ার জন্য এগুলোকে আলাদা আলাদাভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে রাখছিলাম, যে এগুলো যেন একদম গরম অবস্থায় না থাকে। আমি একটা করে ভেজে একটা করে পদ আলাদাভাবে ছড়িয়ে রাখার চেষ্টা করেছি। তো এখানে যেগুলো রেডি ছিল সেগুলো আলাদাভাবে আমি টেবিলে সরিয়ে রাখলাম, যাতে করে সব কিছু একসাথে এলোমেলো না হয়ে যায়। যেই কাজটা গোছানো হয়ে গেছে সেগুলোকে আমি আলাদা একটা টেবিলে একটা সাইড করে নিয়েছি। আর যেই কাজগুলো আমার বাকি ছিল সেই কাজগুলো আমরা পরে করে নিচ্ছিলাম। এই যে এরকমভাবে আমি যে বেগুনিগুলো প্রথম ব্যাচে ভেজেছিলাম সেগুলোকে আমি আবার একটু লম্বাভাবে ছড়িয়ে ছড়িয়ে রাখছি। কেন? যে একটার উপরে যদি একটা রাখি তাহলে অনেক সময় দেখা যায় নিচের যে থেকে যায়, যেটা উপরের ভাপে অনেক সময় নরম বা চুপসে যায়। তো এই জন্য আমি চেষ্টা করেছি আলাদাভাবে এগুলোকে যদি একটু ড্রাই করে নিতে পারি বা ঠান্ডা করে নিতে পারি, তাহলে এটার চুপসানোর ভয়টা অনেকটাই কমে যাবে। তো ইফতারির প্রথম যেটা আমি ভাজা শুরু করেছিলাম বেগুনি, সেটা অলরেডি শেষ, তবে আরও কিছুটা ভাজবো। আম্মু বলল যে আমাদের বাসার জন্য যতটুকু প্রয়োজন সেটা পরে করো, সেটা ও চলে যাওয়ার পরেও আমরা করে নিতে পারবো। তাই বাসায় পাঠানোর জন্য যেইটুকু দরকার সেটুকু আমরা আগে করে নিচ্ছিলাম, যাতে করে গুছিয়ে ওকে আগে রওনা করে দিতে পারি। তো সেই জন্য আমি কিছুটা বেগুনি রেখেই আবার এইদিকে হচ্ছে আলুর চপটা ভাজা শুরু করে দিলাম, যাতে করে সবগুলো আইটেম একটু একটু করে রেডি করে ফেলতে পারি এবং সব কিছু একসাথে গুছিয়ে নিতে পারি। তো আম্মু ওইদিকে আরও অন্য কাজ দেখছিল আর কি। আমি বললাম যে চুলার আঁচটা একটু দেখে নিতে, এই ফাঁকে আমি বেগুনিগুলোকে প্যানের নিচে নিয়ে এসেছি। এখানে একটা একটা করে ছড়িয়ে সুন্দর করে আমি ছড়িয়ে রাখছিলাম। আর প্রথম দিকে যে আলুর চপগুলো করা হয়েছে সেগুলোও নিয়ে এসেছি। তো এই আলু চপের পরে আবার ডিম চপও ভাজতে হবে। তো আমরা টোটাল 4 পদের ইফতার আইটেম এখানে দিয়েছিলাম, সেটা আপনারা শেষে সবগুলো একসাথে দেখতে পারবেন যখন আমি এই খাবারগুলো তৈরি মানে রেডি করব একসাথে। তো সাজানোর পরে অবশ্যই শেয়ার করব। প্রথম দিকেও কিছুটা দেখে নিলাম। এই যে এখানে আব্বু আমাকে প্রথম যে আলু চপগুলো করেছিল সেগুলো দিয়ে দেওয়ার পরে আবার ডিম চপগুলো তৈরি করে ফেলেছে। এখন আমি সেগুলো ভেজে নিচ্ছি। ডিম চপের সাইজগুলো খুব সুন্দর হয়েছিল সেদিন।
ফুলে অনেকটাই বড় হয়ে গিয়েছিল এবং আমি এই ইফতার আইটেমগুলো অনেকটা সময় নিয়ে সেদিন ভেজেছি, যে কারণে খুব সুন্দর মুচমুচে হয়েছিল। তবে একটা আফসোস লাগছে যে ওই খাবারগুলো যদি হটপটে না দিয়ে সামনে বসিয়ে খাওয়াতে পারতাম তাহলে তারা আরও বেশি মজা করে খেতে পারতো। মানে ওই যে ঠান্ডা হয়ে যাওয়ার বা চুপসে যাওয়ার যে ব্যাপারটা থাকে সেটা আর একদমই হতো না। একদম গরম গরম অবস্থায় যদি সার্ভ করা যেত তাহলে সবাই খেতে অনেক বেশি পছন্দ করতো। তারপরও অবশ্য সবাই বলেছে যে খাবারগুলো অনেক টেস্টি হয়েছিল, আলহামদুলিল্লাহ। তো ওই দিন ইফতার দেওয়ার মাত্র 2 দিন পরে আমার শাশুড়ি মা বাড়ি চলে যান। আমার দেবর হঠাৎ করে নিতে চলে আসে আর কি। তো এই জন্যই আমরা ভাবলাম যে হঠাৎ আবার কোন সময় রওনা হয়ে যাবে, আমরা হয়তো বা তখন আর তৈরি করার মতো সময় পাবো না। এই জন্য আব্বু বললো যে একটু সময় আগে রেখে আমরা দিয়ে দিই, কারণ আমার দেবর আবার দেখা যাবে বাসায় কাউকে রেখে আসার মতো সুযোগ পেলে হঠাৎ করে চলে আসতে হবে, যেহেতু আমার মানে শ্বশুর বাড়িতে আমার জালের ছোট একটা বাচ্চা আছে, তো ওদেরকে আসলে একা রেখে আসাটা সম্ভব হচ্ছিল না। তাই কাউকে ম্যানেজ করতে পারলেই একটা দিনের জন্য যদি কাউকে বাড়িতে রেখে আসতে পারে ওর কাছে, তখনই আমার দেবর আসতে পারবে। তো এই জন্য আর কি আমরা আয়োজনটা একটু তাড়াহুড়া করেই করেছি, তার জন্য অপেক্ষা করতে পারিনি, কারণ মেজো ভাই আগেই বলে দিয়েছিল যে তিনি যখনই আসবে এসে আর অপেক্ষা করবে না, বাড়িতে যেহেতু মানুষজন নেই তিনি এসে শুধুমাত্র মাকে নিয়ে চলে যাবে। তো এই জন্য তার জন্য আমরা আর অপেক্ষা করতে পারলাম না, ইফতারিটা আমরা আগেই প্রোগ্রামটা করে ফেলেছি। আর আমারও কাজের চাপও সেই সময়টা অনেক বেড়ে যাচ্ছিল, যেহেতু তখন একদম শেষ পর্যায়ে রোজার আর অল্প কিছু দিনই ছিল, 4-5 দিন মতো। তো ওই সময়টায় আমার বের হওয়া একদমই সম্ভব হয় না। কেন, আমি পেজের সমস্ত কাজগুলো একাই হ্যান্ডেল করি। আগে যখন আমার বোন অফিস করতো না তখন ও আমাকে হেল্প করতে পারতো, আর এখন আমাকেই সব কিছু করতে হয়, যেমন মেসেজিং চেক করা থেকে শুরু করে প্যাকেজিং, অর্ডার নেওয়া বা একটা অর্ডার নেওয়ার জন্য যেসব ডিটেলস দেওয়া প্রয়োজন সব কিছু আমাকে করতে হয়। তো যাই হোক, কথায় কথায় কিন্তু আমার ইফতারি মোটামুটি সবই ভাজা শেষ, আপনারা দেখতেই পেয়েছেন। আর এই যে যেটা বলেছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ধীরে ধীরে ঘন হতেও শুরু করেছে হালিমটা। তো এর মধ্যে আম্মুকে আবার বাইরে একটু পাঠিয়েছিলাম জিলাপি আনার জন্য। এটাও আমরা আগের দিন চাইলে এনে রাখতে পারতাম, কিন্তু সেটা তো একদমই খেতে ভালো লাগবে না। জিলাপিটা সব সময় ভালো লাগে একদম মুচমুচে গরম অবস্থায় খেতে। এই জন্য আম্মু ঠিক বের হওয়ার আধা ঘন্টা আগে গিয়ে আমাদের বাসার কাছেই একটা হোটেল আছে, ওখানে প্রতিনিয়তই মানে গরম গরম পাওয়া যায়, তো ওখানে দাঁড়িয়ে থেকে করে নিয়ে আসছিল জিলাপিগুলো। তো ওগুলো আমি আলাদা একটা বক্সে দিচ্ছি যাতে করে জিলাপির যে শিরাটা সেই মিষ্টিটা অন্য ইফতারি আইটেমের সাথে লেগে না যায়, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। কারণ অনেকেই মিষ্টি আইটেমটা পছন্দ করে না, যেমন আমার শাশুড়ি মাই খান না, যেহেতু ওনার ডায়াবেটিক আছে, উনি মিষ্টি কোনো জিনিসই তেমন এখন আর খান না। তো আমি একটা বড় হটপটের ভিতরে এখানে ইফতারি আইটেমগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো ভাজা করা হয়েছিল আর কি। তো প্রথমে দিয়ে দিয়েছিলাম বেগুনি, তারপর এখানে দেওয়া হচ্ছে ডিম চপ, সাথে আমি আলুর চপটা ওইটার ভিতরে দিয়ে দিব। আর যেটা ডালের বড়াটা সেটা আমি আবার অন্য একটা বাটিতে দেবো যদি জায়গা না হয়, আর যদি জায়গা হয়ে যায় তাহলে আমি একটার মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমার ভাগ্নে একা একা যাবে, তাই ব্যাগ যদি খুব বেশি হয়ে যায় তাহলে ওর জন্য কষ্ট হয়ে যাবে। আর আমাদের বাসা থেকে ডিরেক্টলি একটা রিক্সায় আপুর বাসা পর্যন্ত যাওয়াও যায় না, মাঝখানে মেইন রোড পড়ে যায়। তো ওখানে নেমে নিচে থেকে রাস্তা পার হয়ে আবার রিক্সাটাকে চেঞ্জ করতে হয়। তো এজন্য আমি চাচ্ছিলাম যে আমার ভাগ্নের যতটা বেশি তার জন্য ইজি করা যায়, যে একটা ব্যাগে বা 2টা ব্যাগের ভিতরে যদি থাকে তাহলে ওর একা একা পার হতে অনেকটাই সুবিধা হবে। তো পরে দেখলাম যে মোটামুটি একটু চাপিয়ে জায়গা করে সুন্দর করে গুছিয়ে দেওয়ার পরে জায়গা হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি ভাজা আইটেমগুলোকে একটা হটপটে সাজিয়ে দিয়ে আর এছাড়া আগেই তো আমাদের হালিমগুলো আলাদা টিফিন ক্যারিয়ারে ভরা হয়ে গেছে, তারপর শসা, ওদিকে খেজুর, তারপর জিলাপি সব কিছু আলাদাভাবে দিয়ে দিয়েছি। এখন শুধুমাত্র প্যাক করে দিয়ে দেওয়ার জন্যই বাকি ছিল। তো এই যে এখানে কিন্তু আম্মু আগেই সব কিছু ভরে ফেলেছিল, তো এটা আপনাদের যেহেতু তখন দেখানো হয়নি তাই আমি অ্যাট লাস্টে আবার দিয়ে দেওয়ার আগে সব কিছু খুলে আরেকবার আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ছোলা বুট, সাথে খেজুর, শসা এবং 2 বাটি ভর্তি ছিল
হালিম। ওদের বাসায় মানুষ খুব বেশি না, ওরা 4 জন মানুষ। তো 4 জন মানুষের হিসেবে যতটুকু মানে এনাফ পরিমাণে হবে, কমতি না পড়ে সেই হিসাবে আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো এই যে এটার মধ্যে দিয়ে দিলাম আলাদা করে জিলাপি। আর শরবতটা আসলে দেওয়া হয়নি, কারণ ব্যাগে আর একদম জায়গা ছিল না। আমি যে আলাদা একটা বোতল ওর হাতে করে দিব সেরকম অবস্থা ছিল না। অলরেডি 2টা ব্যাগ হয়ে গিয়েছিল এবং এই 2টা নিতেই ওর অনেকটা কষ্ট হয়ে যাবে। আমি নিচ পর্যন্ত গিয়ে ওকে রিক্সায় তুলে দিয়ে আসবো, আর তারপর বাকিটাও একাই যাবে। তো এই ছিল আমাদের আজকের আয়োজন, যেটা আমাদের রোজার শেষ ব্লগই বলা যায়। এরপর থেকে আপনারা ঈদের ব্লগটা পেয়ে যাবেন। আর এতটা দেরি হওয়ার জন্য আমি অনেক অনেক দুঃখিত। অনেক লেট হয়ে গেল ব্লগটা আপলোড করতে, তবে চেষ্টা করেছি আপনাদের সাথে সব কিছু সুন্দর করে গুছিয়ে প্রেজেন্ট করার জন্য। আজকের ব্লগটি এই পর্যন্তই আমরা সাজিয়েছিলাম। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া রাখবেন। আজকে এখানে সমাপ্তি টানছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।